আমি কি এই কাপড়েই ঘুমাবো? মানে এমন ড্রেস পরে তো ঘুম আসবে না। সত্যি তো, মাধুর্যের পরনে যেমন ড্রেস, তা পরে ঘুমানো সম্ভব নয়। অনুভব গিয়ে আবারও আলমারিতে হাত দেয়। তোমরা মেয়েরাও না কিসব ড্রেস পরিধান করো? যা পরে তোমরা বেশিক্ষণ থাকতেই পারো না তা কেন পরো? কে জানে। অনুভবের কথাই হাসি আসে মাধুর্যের। মুখ টিপে হাসে সে। হাতে একটা গেঞ্জি বের করে মাধুর্যের সামনে ধরে সে। গেঞ্জি দেখে থতমত খায় মাধুর্য। অসহায় চোখ মুখ করে বলে, এটা আমি তো মেয়ে নই। আমার আলমারিতে কয়েকটি গেঞ্জি আর শার্ট ছিল, তাই দিলাম। এখন ভেবে দেখো পরবে কিনা। তাছাড়া অন্য কোনো অপশন নেই। ঠোঁট উল্টে গেঞ্জি হাতে নেয় মাধুর্য। ওকে, বাই। তাড়াহুড়ো করে চলে যায় অনুভব, যেন ওর কোনো তাড়া আছে। তার যাওয়ার পানে তাকিয়ে থেকে লাইট অফ করে দেয় মাধুর্য। অনুভবের গেঞ্জি পরে চাদর মুড়িয়ে শুয়ে পড়ে সে। তার সামিহার কথা খুব মনে পড়ছে। সামিহা তো তার কাছেই থাকতো। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ বুজে ফেলে সে। নাকে একটা গন্ধ এসে ঠেকতেই আধো আধো চোখ খোলে। চাদরে নাক লাগিয়ে দেয় মাধুর্য। এই পারফিউম এবং স্মেল অনুভবের, যেটা মাধুর্যকে বেশ টানে। শুধু চাদরেই নয়, অনুভবের গেঞ্জি বালিশ সবখানেই এই স্মেল রয়েছে। তার যেন মনে হচ্ছে অনুভব তার আশেপাশেই আছে। বেশ খানিকক্ষণ ঘুম না এলেও একসময় ঘুমে তলিয়ে যায় সে। গভীর রাতে কোনো প্রাণীর হুংকার কানে আসে মাধুর্যের। তবে চোখ খুলতে পারে না সে। অন্য পাশ ফিরে আবারও ঘুমের রাজ্যে ডুবে যায়। সকালবেলা হাই তুলে আড়মোড়া ভেঙে বসে আছে মাধুর্য। খাটের পাশেই জানালা। জানালায় ফোঁটা ফোঁটা পানির আভাস বলে দিচ্ছে রাতে বৃষ্টি হয়েছিল। মেঘলা সকালে ঘুমটা একটু দেরিতেই ভাঙে। জানালার থাইয়ের লক খুলে জানালা টেনে খুলে মাধুর্য। সঙ্গে সঙ্গে এক শীতল হাওয়ার রেশ এসে মাধুর্যের সারা শরীর বয়ে যায়। ঠান্ডায় কুকিয়ে চাদর খামছে ধরে সে। গতকালই কত গরম ছিল, আর আজ বৃষ্টির ঠান্ডা। মিষ্টি হাসি দিয়ে নিজের দুই হাতের বাহু কসলাতে থাকে মাধুর্য। সে কাল অনুভবকে অনুভব করেছে। আসলেই তাকে অনুভব করাটা অন্যরকম আনন্দের। কিছুক্ষণ পর নেমে পড়ে বিছানা থেকে। দরজা খুলে লিভিং রুমে প্রবেশ করে সে। বেশি সময় নেই তার হাতে। ক্লাস শুরু হবে। অনুভবকে দেখতে না পেয়ে আস্তে ধীরে হেঁটে গিয়ে দাঁড়ায় খোলা বারান্দায়। সেখানে আরো বাতাস। খোলা বারান্দাতেই উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে অনুভব। মাধুর্য কিছু বলার আগেই অনুভব মাধুর্যের উপস্থিতি টের পায়। বুঝতে পারে সে ভয়ানক অনুভূতি তার হৃদয়কে আঁকড়ে ধরছে। মুখে হাসি ফুটিয়ে তুলে অনুভব বলে, গুড মর্নিং মিস মাধুর্য। বলে মাধুর্যের দিকে ঘুরে তাকায়। বলে মাধুর্যের দিকে ঘুরে দাঁড়ায়। চোখ জোড়া আটকে যায় মাধুর্যতে। মুখের জবান বন্ধ হয়ে যায়। ঠোঁট জোড়া অজান্তেই খুলে যায়। বলে মাধুর্যের দিকে ঘুরে দাঁড়ায়। চোখ জোড়া আটকে যায় মাধুর্যতে। মুখের জবান বন্ধ হয়ে যায়। ঠোঁট জোড়া অজান্তেই খুলে যায়। মাধুর্যের এলোমেলো চুল একদিকে উঁচু আবার একদিকে নিচু হয়ে আছে। ফোলা ফোলা তার অস্বাভাবিক বড় চোখ জোড়া। ঠোঁট জোড়া শুকিয়ে হালকা কাঁপছে। ঠোঁটে আটকে গেছে দুই তিনটে চুল আর পরনে অনুভবের গেঞ্জি। এই মেয়েটা যেখানে থাকে সেখানেই কি পাগল করে ছাড়ে সবাইকে? নাকি এটা শুধু অনুভবের সাথেই হচ্ছে? বেহায়ার মতো তাকিয়ে থাকে সে। অনুভবের দৃষ্টি দেখে নিজের দিকে তাকায় মাধুর্য। সঙ্গে সঙ্গে জড়ো হয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গে জড়সড় হয়ে পড়ে সে। ফর্সা চকচকে গালে ফুটে ওঠে লাল আভা। চোখ জোড়া লজ্জায় ছোট হয়ে যায়। কিছু বলার চেষ্টা করতে না পেরে ঝড়ের গতিতে স্থান ত্যাগ করে সে। তার কীর্তিকলাপ দেখে না হেসে পারে না অনুভব। হালকা হেসে আবারও ঘুরে দাঁড়ায় সে। আকাশের দিকে তাকাতেই শক্ত হয় ওর চোখ মুখ। চোখ একবার খিচে বন্ধ করে পা দিয়ে রেলিংয়ে এক নাগাড়ে আঘাত করে চোখ খুলে সে। চোয়াল শক্ত করে বলে ওঠে, দিশেহারা হয়ে পড়ছে আমি। বারবার সে অদ্ভুত অনুভূতি দোলা দিয়ে উঠেছে আমার মনে। তাও এই কয়েকদিনের চেনা মেয়ের জন্য। এর অর্থ কি? তাহলে কি আমি যা ভাবছি তাই? আমি বুঝবো কি করে? চিনব কি করে? কেন আমাকে এত বড় শাস্তি দেওয়া হলো? নিজের প্রেয়সীকে চিনতে বেগ পেতে হচ্ছে আমার। নো প্রবলেম। আমি চিনতে চিনতে যেন সে আগের মতো হারিয়ে না যায়, তাই তো এই ব্যবস্থা করেছি আমি। নজরবন্দি করে রেখে দিয়েছে। আমার পারমিশন ছাড়া কেউ তাকে দেখতে পাবে না। ব্যাস, শুধু একবারের জন্য কোনো প্রমাণ পেয়েছে। শ্বাস প্রশ্বাস বারবার ওঠানামা করছে মাধুর্যের। কান থেকে যেন ক্রমাগত ধোঁয়া বের হচ্ছে। লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। এই পোশাকে কি করে দাঁড়ালো সে অনুভবের সামনে? একবারও খেয়াল হলো না সে কি পরে আছে।
নিজের গালেই দুটো আলতো চাপড় মেরে চোখ বন্ধ করে বলে, মাধুর্য, তুই সত্যিই একটা মাথা মোটা পাগল তুই। এখন তো আর ওনার সামনে যেতে পারবি না, বসে বসে কপাল চাপড়া। মুখটা বাংলার পাঁচের মতো করে গতকালকে লং জামা গায়ে জড়িয়ে নিয়ে ফ্রেশ হয়ে নেয় সে। দেরি হয়ে যাচ্ছে ভেবে মাথা নিচু করে শুকনো মুখে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে আসতেই টুংটাং শব্দে কিচেনের দিকে তাকায় সে। অনুভব এখন কিচেনে কিছু একটা করছে। এখন অন্তত অনুভবের সামনে দাঁড়ালে লজ্জায় মরেই যেতে হবে ভেবে বারান্দায় চলে যায় মাধুর্য। বারান্দায় বেতের চেয়ার টেবিল রাখা, টেবিলের উপরে বেতের ঝুড়ি, তাছাড়া ছোট ছোট ফুলের টবে বেশ কয়েকটা পাতাবাহার গাছ লাগানো রয়েছে, যা ঝুলানো রয়েছে উপরে। নীল অপরাজিতা ফুলের গাছ লেপ্টে পেঁচিয়ে পেঁচিয়ে উপর থেকে নিচে রেলিং পর্যন্ত এসে পৌঁছেছে। কি মনোরম জায়গাটি! মিষ্টি হেসে বাইরের দিকটা তাকাতেই হতচকিত চোখে তাকায় সে। বাইরের পরিবেশটা কি ভয়ানক! বাইরের জঙ্গলের আচ্ছাদনে পরিপূর্ণ। সেই জঙ্গল দিয়েই গিয়েছে একটা রাস্তা, সেই রাস্তায় গাড়ি দাঁড় করানো। ভ্রু কুঁচকে তাকায় মাধুর্য। এই জায়গাটা তার চেনা, আগেও এসেছিল সে। চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করতেই আরেক ধাপ চমকে ওঠে সে। আতঙ্কিত সুরে বলে, এটা তো সেই জায়গা, কিছু দূরেই তো ওই রহস্যজনক কুয়ো আছে। আমি সেদিন এমনটা অনুভব করেছিলাম যে আমি ওই কুয়োর ভেতরে পড়ে গিয়ে এক রহস্যময় জগতে প্রবেশ করেছিলাম। ভয়ে কাঁপতে কাঁপতে বারান্দা ছেড়ে কিচেনে ঢুকে পড়ে সে। অনুভব তখন কোনো কিছু ছুরি দিয়ে কাটছে। মাধুর্যের এমন প্রবেশে চোখ তুলে তাকায় সে। এখানে আমি থাকবো না, আমি থাকতে পারবো না, প্লিজ। মাধুর্যের অসহায় গলা এবং আতঙ্কিত চোখ মুখ দেখে কপাল কুঁচকে যায় অনুভবের। কি কারণে ভয় পেল মেয়েটা? ছুরি ছেড়ে এগিয়ে আসে অনুভব। মাধুর্যের কাঁধে হাত দিয়ে একটু নিচু হয়ে বলে, এনিথিং রং মাধুর্য? কেন থাকবে না এখানে? কি হয়েছে? মাধুর্যের চোখে বারবার ভেসে উঠছে ওর কুয়োতে পড়ে যাওয়া সেই কফিনটা খুলে আলোকিত হয়ে ছোট ছোট সাপ কিলবিল করা ওই রহস্যময় রাজমহল। হু হু শব্দ করে অনুভবের পিঠে হাত দিয়ে জড়িয়ে ধরে মাধুর্য। অনবরত কাঁপতে থাকে সে। হঠাৎ এই ঘটনার কি প্রতিক্রিয়া করবে তা ভেবে পাচ্ছে না অনুভব। দুই ধাপ পিছিয়ে গিয়ে নিজেকে সামলে নেয় সে। মাধুর্যর মনে হচ্ছে অনুভবের শার্ট ছিঁড়ে বুকের ভেতর ঢুকে যাবে। অনুভবের বুকের ভেতরটা ধুক ধুক করছে, শীতল হয়ে যাচ্ছে তার প্রত্যেকটা অঙ্গে। নেশায় বুঁদ হয়ে বুঝে আসছে তার চোখ জোড়া। মাথার প্রত্যেকটা স্নায়ু বলছে মেয়েটা বড্ড চেনা, তার স্পর্শ চেনা, তাকে জড়িয়ে ধরতে কোনো বাধা নেই। অনুভবের গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে মাধুর্যের চোখে ও গালে। মেয়েটির চোখের পাতা নড়ছে। এই মুহূর্ত এখানেই থেমে যাক, সময়টা থেমে যাক, সারা জীবন থাকুক তাদের এই কাছে আসা। অনুভব হাতটা তুলে মাধুর্যকে স্পর্শ করতেই এক ঝটকায় সরে যায় মাধুর্য। নিজের মুখ চোখ হাত দিয়ে একবার মুছে নিয়ে অন্যদিকে ফিরে গেল সে। মিনমিনিয়ে বলে উঠল, সরি। ক্ষীণ দৃষ্টিতে তাকায় অনুভব। সে প্রশ্ন করে, ওকে, একটা কথা বলো, তুমি কি কোনো কিছু থেকে ভয় পেয়েছ? ভাবতে থাকে মাধুর্য। নিজেকে সান্ত্বনা দেয় সে। সেদিন যা হয়েছিল সবই ওর ভ্রম। এখানে ভয় পাওয়ার মতো কিছুই নেই। সাহস নিয়ে অনুভবের দিকে তাকিয়ে মাথায় এপাশ ওপাশ নাড়ায় সে, যার অর্থ সে ভয় পায়নি। তৎক্ষণাৎ অনুভব বেশ আগ্রহ নিয়ে বলল, তুমি আমার কাছে লুকোচ্ছ। যাই হোক, তোমার এখানে থাকতে ভয় লাগলে আমি আমার একটা মেয়ে বন্ধুকে পাঠিয়ে দেব, ও তোমার সঙ্গে থাকবে, ঠিক আছে? হুম। মাধুর্যকে বেশ মনোযোগ দিয়ে দেখে অনুভব। ও এখনো কোনো বিষয় নিয়ে চিন্তিত যেটা ও অনুভবকে বলতে চাইছে না। তাকে এখন স্বাভাবিক করা প্রয়োজন। তাই অনুভব গলা খাকারি দিয়ে বলে ওঠে, আচ্ছা, সকালের ব্রেকফাস্টে কী খাও তুমি? তোমার তো ক্লাস আছে না? তাড়াতাড়ি ইউনিভার্সিটি যাবে তো তুমি। এবার স্বাভাবিক হয়ে তাকায় মাধুর্য। চোখ মুখ থেকে মুছতে শুরু করে ভয়। যে কোনো একটা হলেই হলো। ব্রেকফাস্ট, আর আপনি কি খাবেন? রক্ত। অনুভবের উদ্ভট কথা শুনে আরেক দফা চমকে যায় মাধুর্য। অনুভব কি রক্তই বলল, নাকি তার কান রক্ত শুনল? কোনটা? অতিরিক্ত বিস্মিত হয়ে বলে উঠল, হ্যাঁ। ডোন্ট টেক ইট সিরিয়াসলি, আই ওয়াজ কিডিং। কথাটা বলে দাঁত বের করে হাসে অনুভব। মাধুর্য অনুভবের হাসির প্রতি উত্তরে হাসি দিয়ে বলে ওঠে, আপনি এসব করছেন কেন? আপনি রান্না করবেন? ইয়া, আমি আজকে রান্না করছি। আপনি রান্না পারেন? অবভিয়াসলি, অনুভব সিনহা সব পারে। নাথিং ইজ ডিফিকাল্ট ফর হিম।
রিয়েলি? অনুভবও মাধুর্যের নকল করে তার মতো করেই তাকায়। মাধুর্যের হাতে পানির বোতল ধরিয়ে দিয়ে বলে, ইয়েস। এখন পানি এই মদের উপর ঢেলে আমার হেল্প করো। মাধুর্য মাথা দুলিয়ে পানি ঢালতে থাকে। অনুভব ময়দা মাখতে শুরু করে মনোযোগ দিয়ে। পানি ঢালতে ঢালতে হঠাৎ মাধুর্যের মনে একটা প্রশ্ন জাগে। আচ্ছা, কাল রাতে আপনি কোনো প্রাণীর চিৎকারের আওয়াজ শুনেছিলেন? ময়দা মাখানো থামিয়ে দেয় অনুভব। কিছুক্ষণ ময়দার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে আবারও নিজের কাজে মন দেয় আর বলে, না তো, কেন? আমি শুনেছিলাম ঘুমের মাঝে একটু অদ্ভুত ছিল হুংকার, যেন সে তৃষ্ণার্ত বা কিছু খুঁজে পাচ্ছে না। শেয়াল বা কুকুর তো এমন চিৎকার করে না, তাই বলছিলাম। এটা তো জঙ্গল, অনেক ধরনের জঙ্গলি প্রাণীর বসবাস হয়, তারাই রাতে গর্জন করে। অনুভবের কথা বিশ্বাস হয় মাধুর্যের, তাই সে অনুভবের কথার সঙ্গে তাল মেলায়। ব্রেকফাস্ট শেষ করে গাড়িতে করে প্রথমে ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয় অনুভব এবং মাধুর্য। সেখান থেকেই অফিসে যাবে অনুভব। আর মাধুর্যের অফিস টাইম দুপুর 2টা থেকে, তাই সে ক্লাস শেষ করে যাবে। ইউনিভার্সিটির গেটের কাছে এসে মাধুর্যকে নামিয়ে দেয় অনুভব। অনুভবও নামে গাড়ি থেকে কিছুক্ষণের জন্য। সামিহার আসার কথা আজকে বইপত্র নিয়ে। গেটের এক কোণে সামিহাকে দেখে হাসি ফুটে ওঠে মাধুর্যের, যেন কত বছর সামিহাকে দেখেনি সে। সামিহা এগিয়ে আসে ওদের দিকে, সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে তাকে মাধুর্য। সামিহা হেসে মাধুর্যের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, নতুন জায়গাতে মানিয়ে নিতে পারছিস তো? মোটামুটি পেরেছি, কিন্তু তোমাদের ছাড়া আমার এক বিন্দুও ভালো লাগছে না সামিয়া আপু। পাগলি, কয়েকদিন পর তো তোর বিয়ে হতোই। তখন তোর বরের সঙ্গে থাকতিস। আমাদের কি নিয়ে শ্বশুরবাড়ি যাতি? লজ্জা মিশ্রিত হাসি দেয় মাধুর্য। ওর হাত দুটো তুলে দেয় সামিহা। এখানে তোর জামা কাপড় আর তোর বই খাতা এবং তোর দরকারি সকল জিনিস আছে। তুই আর আমাদের বাড়ি আসিস না। একবারে পর করে দিচ্ছ। ভারাক্রান্ত গলায় শুনে ব্যথিত হয় সামিহা। মাধুর্যের গালে হাত দিয়ে বলে ওঠে, তোকে পর করে দেওয়ার ক্ষমতা আমার আছে। আমার মায়ের জন্যই তোকে আসতে বারণ করেছি। আমি চাই না তুই আবার অপমানিত হ, তাই বলছি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাধুর্য। শেষমেশ তাকে তার প্রিয়জনদেরও ছাড়তে হলো। গেটের ভেতর গার্ডেনের একটা সিটে বসে আড্ডায় মেতেছিল অরুণের সাঙ্গপাঙ্গরা। সেই সঙ্গে অরুণও বসেছিল সেই সিটের ধারে। সে করছে মাধুর্যের অপেক্ষা। আর 5 মিনিটে ক্লাস শুরু হবে। কবিতাও এসে গেছে, অথচ মাধুর্যের কোনো খবর না পেয়ে চিন্তিত সে। কবিতাকে জিজ্ঞেস করে, সে বলেছে কালকে মাধুর্যের সঙ্গে বেশ বাজে ঘটনা ঘটেছে। সেই নিয়ে আরো বিষণ্ণ সে। এসব চিন্তায় যখন সে মগ্ন, তখনই তার একজন বন্ধু তাকে আলতো ধাক্কা দিতেই বিরক্ত আর রাগ নিয়ে তাকায় অরুণ। তখনই তার বন্ধুটি বলে ওঠে, তোর ভালোর জন্য ধাক্কা মারছি। গেটের এই পাশে চেয়ে দেখ, তোর পেয়ারা মাদু থুক্কু ভাবি এসেছে। তাও সঙ্গে একটা পোলা আছে দেখি। এক রাতে বিয়ে টিয়ে করে ফেলেনি তো? চোখ লাল করে তাকায় অরুণ। সঙ্গে সঙ্গে হাসিতে ফেটে পড়ে তার বন্ধুরা। তাদের সঙ্গে কথা বলে লাভ নেই। ঘাড় ঘুরিয়ে গেটের উপাশে তাকায় সে। মাধুর্যকে দেখা যাচ্ছে, সঙ্গে রয়েছে একটা মেয়ে আর ছেলে। ছেলেটাকে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করতেই শিরদাঁড়া সোজা হয়ে যায় অরুণের। এক চোখ ছোট, আরেক চোখ বড় করে নজরটি হিংস্র প্রাণীর মতো তীক্ষ্ণ হয়ে আসে। উত্তেজনায় পাশে থাকা বন্ধুর হাত জোরে চেপে ধরে সে। কয়েক সেকেন্ড পর বন্ধুটির চাপা আর্তনাদে ধ্যান ভেঙে তাকায় অরুণ। দৃষ্টি স্বাভাবিক হয়ে আসে। অরুণের বন্ধুটির হাতে অরুণের নখ বসে গিয়ে গভীরভাবে কেটে গিয়েছে। তা দেখে বিভ্রান্ত হয়ে পড়ে অরুণ। হাত মুঠো করে ফেলে সে, থমথমে সুরে বলে, শিট, আমি খেয়াল করিনি, সরি। আরে ইয়ার, জেলাসি হলে এমন হয় মাঝে সাঝে, আমরা বুঝি তো। কিন্তু তোর এত বড় বড় নখ কোথা থেকে এলো? আজকাল মেহর ট্রাই করছিস নাকি? কথাটা বলে দুষ্টুমির হাসি দেয় তার বন্ধুরা। অরুণ মাথা গরম করে সেখান থেকে উঠে চলে আসে। বইয়ের ব্যাগ নিয়ে গেট দিয়ে প্রবেশ করে মাধুর্য। পিছু ফিরে একবার তাকায় অদ্ভুত লোকটির দিকে, যেন সে যত দেখে তবুও দেখার শেষ নেই। মাধুর্যের জামা কাপড়ের ব্যাগ জোর করে নিজের সাথে নিয়ে গাড়িতে বসে অনুভব। গাড়ি স্টার্ট দেয় সে। ক্লাস শেষ করে ক্লান্ত হয়ে ক্যাম্পাসে আসে কবিতা ও মাধুর্য। কবিতা, জেদ করিস না, আমাকে অফিস যেতে হবে। আজকে আমার ফার্স্ট দিন, আজ গল্প না করলেই নয়। ফোন থেকে চোখ সরিয়ে মাথা তুলে তাকায় কবিতা। মাধুর্যের হাত ছেড়ে দিয়ে ভেঙচি কেটে বলে,
ওকে যা, বেশি টাইম নিব না, শুধু বল এখন কোথায় আছিস তুই? আমার ক্রাশের কাছে নাকি? খানিকটা অবাক দৃষ্টিতে তাকায় মাধুর্য। তোর ক্রাশ? হ্যাঁ, আমার ক্রাশ। ওই নাম কি যেন? হ্যাঁ হ্যাঁ, অনুভব সিনহা। আহা, যেমন তার লুক তেমন তার স্টাইল, দিল মে তো ওই জায়গা কার লিয়া। মাধুর্য বিরক্তি নিঃশ্বাস ফেলে হাত ঝেড়ে বলে। এ আর নতুন কি, প্রতিদিন তোর ক্রাশের সংখ্যা বাড়তে থাকে। মাধুর্যের হাত চিপকে ধরে কবিতা, খুশি খুশি মুখ করে বলে। একদমই না, ওটা একদম সিরিয়াসলি ক্রাশ। পারলে এক্ষুনি বিয়ে করে নিতাম। বাঁকা চোখে তাকায় মাধুর্য। তখনই কবিতা চিল্লিয়ে বলে ওঠে। এই মধু, দেখ দেখ। কি দেখবো? আরে আমার ফোনে দেখ, একটা লাশের ছবি বেরিয়েছে, রক্তশূন্য লাশ। তাও আবার আমার যে তাও আমরা যেই কোর্স রাস্তা দিয়ে গিয়েছিলাম তার আশেপাশে কোনো রাস্তায়। থম মেরে কিছুক্ষণ থেকে দ্রুত ফোনের দিকে তাকায় মাধুর্য। একটা ফ্যাকাশে লাশ স্পষ্ট দেখা যাচ্ছে। ঢোক গিলে মাধুর্য। নিচে লেখা আছে, এটা কোনো মানুষ নয়, প্রাণীর আক্রমণে মারা গিয়েছে। আর মৃত লোকটি চোর ছিল। সম্ভবত রাতে চুরি করতে গিয়েই কোনো অজ্ঞাত প্রাণীর হাতে মৃত্যু হয়েছে তার। এটা দেখার পরেও কোনো ভয় কাজ করে না মাধুর্যের ভেতরে। দৃষ্টি সরাতেই অরুণের দিকে নজর যায় তার। অরুণ তার দিকেই আসছে। এতক্ষণ যেন শান্তি ছিল তার আশেপাশে। এই ছেলেটা আসার পরেই মনের মধ্যে খচখচ শুরু হয় তার। তবে অরুণের মুখটা আজ হাস্যোজ্জ্বল নয়, বেশ শুকনো। এসে সরাসরি জিজ্ঞেস করে। আজ তোমার সাথে ওই ছেলেটা কে ছিল মাধুর্য, যে তোমাকে এখান পর্যন্ত এগিয়ে দিল? মাধুর্যের কপালে কয়েকটা ভাঁজ পড়ে, সেখানে বিব্রতর ছাপ স্পষ্ট। কেন বলুন তো, ওনার ব্যাপারে জেনে আপনি কি করবেন? কথা ঘুরিও না, আমি যা বলছি তার উত্তর দাও। অরুণের কণ্ঠে রয়েছে অদ্ভুত একটা ভয়ানক সুর, সেই সঙ্গে রাগ। তবুও দমে যায় না মাধুর্য। আমি কথা ঘুরাতে যাব কেন? আমি আপনার সাথে বন্ধুত্ব করেছি, তার মানে এই নয় যে আমার সব ব্যাপারে আপনি নাক গলাবেন। এই অধিকার তো আমি আপনাকে দেইনি। যাকে তাকে বিশ্বাস করো না, ক্ষতি হবে তোমার। যাকে তাকে নিজের কাছে টেনো না, তোমার সবটা শূন্য করে দিয়ে কখন চলে যাবে তার টেরও পাবে না। ইউনিভার্সিটি থেকে বেরিয়ে মেন রোডে দাঁড়িয়ে আছে মাধুর্য। একটা গাছের নিচে দাঁড়ানো সত্ত্বেও সূর্য যখন কালো মেঘ থেকে বেরিয়ে এসে ভেলকি দেখাচ্ছে, তৎক্ষণাৎ জ্বলে যাচ্ছে মাধুর্যের শরীর। তার উপর অরুণের বলা কথাগুলো মাথার উপর দিয়ে যাওয়ায় সেটা মাথায় ঢোকানোর চেষ্টা করছে মাধুর্য। তবে কিছুতেই কোনো লাভ হচ্ছে না। পাশেই কবিতার মুখে ননস্টপ কথা, পপকর্ন ফুটছে। সব মিলিয়ে অতি বিরক্ত সে। তাই একটা গাড়ির অপেক্ষা করছে সে। একসময় মাধুর্য ধমক দিয়ে বলে ওঠে। কবিতা চুপ করবি? একে তো গাড়ি পাচ্ছি না, তার উপর তোর ননস্টপ বকর বকর। তোর মুখ ব্যথা করে না? ভিংচি কেটে কিছুক্ষণের জন্য চুপ করে গেলেও আবারও একই প্রসঙ্গ তোলে কবিতা। আরে আমি তো হুদাই কোনো কথা বলছি না। তুই ভাব, একটা ছেলে অযথা কেন তোকে জ্ঞান দিবে? মানে দেখ, ওই অরুণ তোকে যেসব কথা বলল সেসব কেন বলল, জানিস কিছু? না, আমি কিছু জানি না। কথাটা বলে আনমনে পিছঢালা ঝকঝকে রাস্তার দিকে তাকিয়ে থাকে মাধুর্য। ওকেও সত্যি অরুণের কথাগুলো বড্ড ভাবাচ্ছে। কি বলতে চাই এই অরুণ? আমি কিন্তু জানি অরুণ কেন তোকে ওই কথা বলেছে। কবিতার কথায় রাস্তা থেকে চোখ সরিয়ে বেশ কৌতূহলী চোখে তাকায় মাধুর্য। ও তো এই প্রশ্নেরই উত্তর খুঁজছে। বেশ উত্তেজনা নিয়ে বলল। কেন বলেছে? অরুণ তোকে লাইক করে বা ভালোবাসে, এ তো কোনো সন্দেহ নেই। তাই আই থিঙ্ক আজ যে অনুভবের সঙ্গে তোকে দেখে নিয়েছে, জেলাসি কি উল্টাপাল্টা কথা বলে গিয়েছে সে নিজেই জানে না। সিম্পল। মাধুর্য মুখ ফুলিয়ে বিরক্তি নিঃশ্বাস ছাড়ে। ও ভেবেছিল কবিতা সত্যি ওকে অরুণের সেসব কথা বলার কারণ ধরতে পেরেছে, কিন্তু না, ওর মাথায় তো গোবর ভরা। সারাদিন মাথায় লাভ লাভ স্টোরি এগুলোই মাথায় গিচগিচ করে। মাধুর্যের এমন রিয়াকশনে কবিতা ঠোঁট উল্টে বলে ওঠে। আমি ভুল কি বলেছি তুই বল? অরুণ যে তোকে কতটা পছন্দ করে সেটা তুইও জানিস, আমিও জানি, কিন্তু তুই ওকে পছন্দ করিস না কেন? আমার তো মনে হয় না ওর মধ্যে কোনো খামতি আছে বল। গুড লুকিং, ড্যাসিং, হ্যান্ডসাম, ও সব থেকে পারফেক্ট একটা ছেলে, তোকে ভালোবাসে। তাহলে এক পক্ষ থেকে ভালো লাগলে বা ভালোবাসলে সেটা সার্থক হয় না কবিতা।
আর আমার অরুণের সংস্পর্শে বিশ্রী একটা অনুভূতি হয় যা তোকে বোঝাতে পারবো না। আমার মনে হয় আমি অরুণের নই, আমি অন্য কারো। আমি যার সে নিশ্চয়ই আমাকে খুঁজছে। কবিতার চোখ চকচক করে ওঠে। মাধুর্যের হাত শক্ত করে ধরে বলে, আহ, কি ফ্লিংস কথাবার্তা! তা কোন ফিল্ম দেখেছিস আজকাল? চোখ ছোট ছোট করে তাকায় মাধুর্য। ও হুট করেই মুখ ফসকে কথাগুলো বলে ফেলেছে। এই কবিতা মেয়েটা সেটা নিয়েই ফালাতে শুরু করেছে। ভাবা যায়? আগ পাঁচ ভাবতেই তাদের সামনে এসে হুট করে একটা গাড়ি থামে। সাদা রঙে চকচক করছে গাড়িটি। মাধুর্যের গাড়িটি চিনতে দেরি হয় না। তবে কবিতা ভ্যাবলাকান্ত হয়ে দাঁড়িয়ে পড়ে। গাড়ি থেকে বেরিয়ে আসে অনুভব। ওর তখনকার পোশাকের সাথে এখনকার পোশাকের কোনো মিল নেই। পুরো ফর্মাল লুকে এসেছে সে। কালো কোট, ভেতরে সাদা শার্ট, লাল টাই, কালো প্যান্ট, কালো বুট, জুতা, হাতে মোটা চেইনের ঘড়ি বরাবরের মতো, চোখে কালো সানগ্লাস, চুলগুলো জেল দিয়ে উপর দিকে করে রাখা, আর ঠোঁটে অদ্ভুত মোহময়ী হাসি। তাকে দেখে যে কোনো মেয়ে ঘায়েল হতে বাধ্য। কবিতা তো আগেই হা করে চেয়ে আছে অনুভবের দিকে। মাধুর্য একবার তাকাচ্ছে, একবার চোখ নামিয়ে নিচ্ছে। ওর চোখ যাচ্ছে বারবার অনুভবের দিকে। সে শুকনো ঠোঁট ভিজিয়ে গলা খাতে নামিয়ে বলে, আপনি? হুম, আমি আই নো। আমি এই মুহূর্তে এখানে বেশ আনএক্সপেক্টেড, কিন্তু কি করব, সবাইকে চমকে দিতে আমার ভালো লাগে। গাড়ির জন্য অপেক্ষা করছিলে তোমরা? মাধুর্য কিছু বলার আগেই কবিতা এগিয়ে গিয়ে দ্রুত বলে ওঠে, হ্যাঁ, আজ তো আপনাদের অফিসে ওর প্রথম দিন, তাই তাড়াতাড়ি না পৌঁছলে হয় বলুন? বাঁকা চোখে তাকায় মাধুর্য। কবিতা এত এক্সাইটেড হয়ে কথা বলছে যেন অনুভব ওর সম্পর্কে কেউ। কি আর করার, মেয়েটাই এমন। অনুভব সানগ্লাস খুলে হাতে নিয়ে কবিতার পাশ কাটিয়ে মাধুর্যের সামনে এসে দাঁড়ায়। আমি অফিসে যাচ্ছি, চলো একসাথে যাওয়া যাক মিস মাধুর্য। মাধুর্য হালকা হেসে সম্মতি জানায়। অনুভব হালকা ঘুরে কবিতার উদ্দেশ্যে বলে ওঠে। চাইলে তোমাকে ড্রপ করে দিতে পারি। কবিতা দাঁত কেলিয়ে হেসে বলে। শিওর? দ্রুত পায়ে গিয়ে অনুভবের গাড়ির সামনে সিটে বসে পড়ে কবিতা। মাধুর্য দাঁতে দাঁত চেপে কবিতাকে চোখ রাঙায়। কবিতা এতটা হ্যাংলা হলো কবে থেকে? কি অদ্ভুত আচরণ তার! আর কিছু বলে না মাধুর্য। ও নিজে গিয়ে বসে পড়ে গাড়ির পেছনের সিটে। কবিতাকে ওর বাড়ির রাস্তায় নামিয়ে দিয়ে অফিসে পৌঁছে যায় অনুভব ও মাধুর্য। অফিসে প্রবেশ করে ওরা। অনুভবের সঙ্গে একটা মেয়েকে দেখে প্রায় স্টাফের চোখ গোল গোল হয়ে যায়। সবাই কাজ ছেড়ে ওদের দিকে আর চোখে তাকিয়ে থাকে। অনুভব পকেটে হাত ঢুকিয়ে হাঁটছে। হাঁটতে হাঁটতে সে চোখ বন্ধ করে ফেলে। নিজেদের কাজে মনোযোগ দাও সবাই, এখানে ফ্যাশন শো চলছে না। সবাই নড়ে চড়ে আবারও কাজে মন দেয়। এই খবর পৌঁছে যায় অনুভবের বাবা প্রলয় সিনহার কাছে। প্রলয় তেমন আগ্রহ দেখায় না এই ব্যাপারে। উনি জানে অনুভব কাকে এনেছে, কিন্তু অনুভব কেন এত আগ্রহ দেখাচ্ছে এই ব্যাপারে তা জানা নেই প্রলয়ের। উনি জানবার চেষ্টা কম করেননি। মাধুর্যের মাঝে কি এমন দেখতে পেয়েছে অনুভব। মাধুর্যের পরিচয় জানার চেষ্টা করেও লাভ হয়নি। ও সাধারণ পরিবারের মেয়ে। তবে একটা ব্যাপারে তিনি নিশ্চিত, তা হলো ওনার ছেলে ভাবনার ব্যাপারে কৌতূহলী হয়নি এখনই অবধি। ভাবনার ব্যাপার নিয়ে অনুভব যত দূরে থাকবে ততই ভালো। মাধুর্যকে কেবিন দেখিয়ে দেওয়া হয়। ও হিসেব নিকেশের দিকটা দেখবে, এটাই ওর কাজ। অনুভবও ঢুকে পড়ে কেবিনে। চেয়ার এগিয়ে দিয়ে হালকা হেসে বলে। সেট। অনুভবের একটা কথাও ফেলতে ইচ্ছে করে না মাধুর্যের। তার প্রত্যেকটা কথাই যেন মাধুর্য সম্মোহিত হয়ে পড়ে। কথা অমান্য করবার সাহস পায় না। চেয়ারে বসে পড়ে সে। অনুভব তখনই অনুভব বলে ওঠে। তোমাকে একটা কথা বলা হয়নি, তোমার সঙ্গে বাড়িতে একজন থাকছে। অলরেডি বাড়িতে পৌঁছেও গেছে হয়তো। তুমি সঙ্গে থাকবে আজ থেকে, আর যাকে পাঠিয়েছি তার সঙ্গে মিলেমিশে থাকতে অসুবিধা হবে না আশা করি। থ্যাঙ্কস, কিন্তু আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? প্রশ্ন ছুড়ে দিয়ে অনুভবকে প্রশ্নবিদ্ধ করে মাধুর্য। অনুভব পরিবর্তে একটা বাঁকা হাসি দিয়ে মাধুর্যের চেয়ারের হ্যান্ডেল ধরে হালকা ঝুঁকে বলে। অনুভব সিনহারও স্বার্থ আছে এতে, অনেক বড় স্বার্থ। কথাগুলো অদ্ভুত শোনায় মাধুর্যের কাছে। যেন এই মানুষটি কিছু চাই, খুব দামি কিছু চাই, কিন্তু জিনিসটা কি সেটা আন্দাজ করতে পারে না মাধুর্য। তার ভাবনার সুতো ছিঁড়ে যায় অনুভবের হাতের আওয়াজে। অনুভব আরো ঝুঁকে পড়েছে তার দিকে। কিন্তু তার নীলজোড়া চোখ স্থির কম্পিউটারের মনিটরে। মাধুর্য কম্পিউটারের দিকে তাকায়। কম্পিউটার অন করেছে অনুভব। চোখ মনিটরেই স্থির রেখে সে বলে ওঠে। তাই হিসেব নিকেশ করতে জানো তো নাকি?
না জানার কি আছে? ও, জানো, আমি তো ভেবেছিলাম তুমি প্রশ্ন করা আর ভাবাভাবি করা ছাড়া কিছুই পারো না। যাক, খুশি হলাম। কথাটা যে অনুভব মাধুর্যকে ব্যঙ্গ করে বলেছে তা বেশ বুঝতে পারছে মাধুর্য। রাগে কপাল জড়িয়ে সে বলে, আপনার কি মনে হয় হ্যাঁ, সব কাজ আপনি একাই পারেন, আমি কিছু পারি না? শুনুন, নিজেকে সব সময় বেস্ট মনে করবেন না। আর বাকিটা বলার আগেই থামিয়ে দেয় অনুভব ইশারা করে, হাসি প্রসারিত করে বলে, তোমার আরেকটা গুণ নাকি আগুন বলবো? সবসময় প্রয়োজন হচ্ছে বেশি কথা বলো। এখন কাজে মনোযোগ দাও, কাজে লাগবে। রাগে গজগজ করতে করতে কাজে মন দেয় মাধুর্য। অনুভব মাধুর্যকে বুঝিয়ে দিতে শুরু করে। আর একটু নিচু হয়ে মাধুর্যের কাঁধের কাছে এসে থামে সে। মেয়েটার সুন্দর চুলে সুন্দর গন্ধ, যেন তার চুল নয় ফুলের বাগান। সে একই চুলের ঘ্রাণ, মন ভরে ঘ্রাণ নিতেই উঠে পড়ে সে, দ্রুত বলে উঠে, যা বোঝানোর আমি বুঝিয়ে দিয়েছি, বাকিটা তুমি করতে পারবে আশা করি। আমারও কাজ আছে, আসছি আমি। এক সেকেন্ডও না দাঁড়িয়ে নিজের দ্রুত গতিধারা বেরিয়ে যায় অনুভব। অনুভবের ব্যবহার অদ্ভুত ঠেকলো মাধুর্যের কাছে। কিছুক্ষণ লোকটার যাওয়ার পানে তাকিয়ে থেকে, কি রহস্যময় লোকটা, যাকে এক কথায় বলে মিস্টোরিয়াস ম্যান। অতঃপর নিজের কাজে মন দেয় মাধুর্য। বাইরে বেরিয়ে এসে দেওয়ালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সে। বেশ চাপা এবং ভার সুরে বলতে থাকে, ইয়েস মাধুর্য চৌধুরী, তোমাকে আমার সান্নিধ্যে রাখার একটা বড় স্বার্থ আছে। আমি যে ভাবছি তাই যদি হয় তাহলে অনেক দামি জিনিস চাই আমার তোমার থেকে। তোমাকে নিজের থেকে ছিনিয়ে নেব আমি। তোমার সর্বাঙ্গে শুধু থাকবে এই প্রিন্স অনুভব। সে একই চলার ধরন, সে কথা বলার ধরন, সে হাসি, সেই গ্রান, কোনোটাই বলতে দাওনি তুমি আমায় ভাবনা। আমি জানি আমার ধারণা ভুল হতে পারে না। আমি তোমাকে চিনতে এতটাও ভুল করতে পারি না। আমাকে ছেড়ে যেতে দেব না তোমায়, ভুল ভাঙাবো। শুধু একবার ফিরে এসো। ওয়ারলফ রাজ্যে। আমি জানি না বাবা, আমি ওকে চাই। ওকে আজ আমি অনুভবের সঙ্গে দেখেছি বাবা। আমি যাকে পছন্দ করি বারবার, ওই ভ্যাম্পিয়ার প্রিন্স অনুভব আমার থেকে কেড়ে নেয়। কিন্তু সব সময় তো ওর জেদ চলবে না। এবার এবার ও শয়তান প্রিন্স জিতবে, আর তুমি আমাকে সাহায্য করবে। রাগে কর্কশ গলায় কথাগুলো বলতে বলতে কঙ্কালের ন্যায় মোমবাতি ছুঁড়ে ফেলে দেয় অরুণ। ওর চোখ লাল টকটকে হয়ে গিয়েছে। এই অরুণ আর অরুণ হোসাইনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এই হিংস্র চেহারা এবং কণ্ঠ দুটোই আলাদা করেছে। তবে এটাই সেই অরুণ হোসাইন। এই শয়তান ওয়ারলফ রাজ্যের ভবিষ্যৎ রাজা হবে সে। নিঃসন্দেহে সেও একজন ভয়ানক ওয়ারলফ। অরুণের কথা শুনে তার বাবা চমকে এসে অরুণের গাল মুঠো করে ধরে বললেন, মাথায় একটু বুদ্ধি রেখে চলার চেষ্টা করো। অনুভবকে দেখেছিস তুই? তার মানে ভাবতে পারছিস অনুভব কাকে মনে প্রাণে ভালোবাসে? জানিস তুই? হতেও তো পারে তুই যাকে পছন্দ করিস সে আদেও কোনো সাধারণ মেয়েই নয়। চকিতে তাকায় অরুণ, কিন্তু কিছুক্ষণ বাদেই মাধুর্যকে কল্পনা করে বলে, না বাবা, ওর রূপ ছাড়া সব কিছুই সাধারণ। ওর মাঝে আমি এমন কিছু দেখতে পাইনি। এতটা নিশ্চিত হচ্ছিস কি করে? হ্যাঁ, আশেপাশের খেয়াল রাখ। শুধু ওই মেয়েটাকে ডুবে থাকিস না। ভুলে যাস না কে তুই, তোর উদ্দেশ্যও ভুলবি না। ভুলবো না বাবা, আমার উদ্দেশ্য ওই অনুভবকে ধ্বংস করা। সেটা তো আমি করবই। অর্ধেক কাজ তো তুমিই করে দিয়েছো। আমাদের রাজ্য আসল যত বড় ভুল করেছিল সে মাসগুলো যতদিন বেঁচে থাকবে ততদিন গুনতে হবে। ভালোবাসা না পেলে সারা জীবন শয়তানের সত্তা বয়ে বেড়াতে হবে। রাতের আধার নেমে এসেছে চারিদিকে। ঝিকিমিকি করছে উপরে তারা। অর্ধচাঁদ আলতো আলোয় ছুঁয়ে দিচ্ছে পৃথিবীকে। সবাই কাজ শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের কাজ কমপ্লিট করে মাধুর্য। কপালে হাত লাগিয়ে চোখ বুজে থাকতেই দরজায় নক করে ভেতরে আসে কেউ। মাধুর্য দাঁড়িয়ে দেখে একজন মেয়েকে। সে হচ্ছে প্রলয় চৌধুরীর বিয়ে। নীলিমা নাম। নীলিমা তাড়াহুড়ো সুরে বলে ওঠে, কাজ কমপ্লিট? মাধুর্য বাধ্য মেয়ের মতো বলে ওঠে। ইয়েস ম্যাম, এই যে ধরুন। নীলিমাকে কিছু হিসেবের কাগজ প্রিন্ট করে দেয় মাধুর্য। নীলিমা বিস্ময়ে দৃষ্টিতে তাকিয়ে কাগজ নেয়। সাধারণত নতুন কেউ এই অফিসের হিসেব এত তাড়াতাড়ি শেষ করতে পারে না, অথচ মাধুর্য বেশ তাড়াতাড়ি করে ফেলেছে। মাধুর্য কাঁধে ব্যাগ নিয়ে বলে, তাহলে আমি কি এখন যেতে পারি? নীলিমা মাথা নাড়ায়। বেরিয়ে আসে মাধুর্য কেবিন থেকে।
কেবিন থেকে বেরিয়ে বাইরে পা রাখতেই ওর মনে হয় অনুভবের কথা। অনুভবের সঙ্গে সেই দুপুরে দেখা হয়েছিল। সে আর তার কেবিনে আসেনি। তার কেবিন কোনটা সেটাও তো মাধুর্য জানে না। হয়তো অনুভব কাজে ব্যস্ত, এই ভেবে অফিস থেকে বেরিয়ে পড়ে মাধুর্য। সিএনজি নিয়ে চলে যায় সেই ফার্ম হাউসের দিকে। সিএনজি ড্রাইভার মেইন রোডেই নামিয়ে দেয় মাধুর্যকে, কিন্তু ফার্ম হাউসটা মেইন রোড ছাড়িয়ে জঙ্গলের আরো ভেতরে। একা যেতে ভয় করছে তার, তবুও ভয়ে ভয়ে হাঁটতে শুরু করলো সে। একা চলা তো শিখতে হবে। মিনিট 10 হেঁটে অনেক গভীর জঙ্গলে এসেছে সে। রাস্তায় সোডিয়াম আলোটাও একবার জ্বলছে একবার নিভছে। দ্রুত গতিতে পা চালায় মাধুর্য। একটা উটকো আর ভয়ানক গর্জনে থেমে যায় সে। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে তার। ভয়ে বুকটা দুরু দুরু করতে শুরু করেছে। জঙ্গলের আশেপাশেই চোখ বুলাতেই সে দেখতে পায় লাল চোখ জোড়া। সেখানকার ঝোপটা নড়ছে বারবার। হাঁটতেও পারছে না মাধুর্য। তার পা যেন অবশ হয়ে এসেছে। নিঃশ্বাস আটকে আসছে তার। হুট করে সেই ভয়ানক প্রাণীটা লাফ দিয়ে মাধুর্যের সামনে আসতেই ভয়ে পিছিয়ে যায় সে। একটা অদ্ভুত প্রাণী, এমনটা সে কখনো দেখেছে বলে মনে পড়ছে না। কি করবে ভেবে কুল পায় না সে। তক্ষুনি প্রাণীটি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে প্রাণীর বড় বড় নখের আঁচড় লেগে কেটে যায় মাধুর্যের বাম হাতের কনুইয়ের উপরে। তার নিঃশ্বাস বারবার উঠানামা করছে। আজ যেন তার রক্ষা নেই। প্রাণীটা ধেয়ে আসতেই চোখের মনির রং পরিবর্তন হয় মাধুর্যের। নিজের ডান হাত উঠিয়ে নিজের অজান্তেই নখ দিয়ে আঘাত করে প্রাণীটিকে। সরে যায় প্রাণীটি। মাধুর্যের ছোট ছোট নখ ইতিমধ্যেই বিশাল আকার ধারণ করেছে। সারা শরীরে আকাশের দিকে মুখ করে হা করে সে। হুংকার দিয়ে উঠে ভয়ানকভাবে। তার দুই ধারে দুটো তীক্ষ্ণ দাঁত বেরিয়ে আসে। সেই দাঁত বসিয়ে দেয় প্রাণীর গলার দিকে। কিছুক্ষণ পর কাঁপতে কাঁপতে হাত থেকে ছিটকে ফেলে দেয় মাধুর্য ওই প্রাণীটাকে। প্রাণীটা রক্তশূন্য হয়ে পড়েছে। নিজের এই রূপ দেখে অবাক চোখে তাকায় সে। হাত উঠিয়ে দেখতে থাকে নিজের ধারালো নখগুলো। নখে কিছু তাজা রক্ত লেগে আছে। নিজের রূপ দেখে নিজেই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে মাধুর্য। ঠোঁটের কোণে হাত দিয়ে রক্ত পেতেই মাথাটা চক্কর দিয়ে ওঠে তার। চোখ মুখ ছাঁকুনি দিয়ে বন্ধ করতেই সেখানেই জ্ঞান হারায় মাধুর্য। যখন মাধুর্য পিটপিট করে চোখ খোলার চেষ্টা করে, তখন সে নিজেকে ভীষণ দুর্বল লাগে তার। এই দুর্বলতার কারণ খুঁজে পায় না সে। চোখটা ভালোভাবে মেলতেই একটা অচেনা মেয়েকে দেখে ভালোভাবে তাকায় সে। মেয়েটার মুখে হাসি ফুটে ওঠে মাধুর্যের জ্ঞান ফেরা দেখে। কিন্তু মাধুর্য মোটেই সন্তুষ্ট নয় মেয়েটাকে দেখে। ভয় ভয় দ্রুত ওঠার চেষ্টা করে মাধুর্য। তাৎক্ষণিক নিজের বাহুতে কারোর স্পর্শ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় সে। অনুভবকে দেখতে পেয়ে শান্ত হয় তার চোখ জোড়া। অনুভব থমথমে গলায় বলে ওঠে। আর ইউ ওকে? মাধুর্য ছোট্ট করে বলে। হুম। জ্ঞান হারানোর আগে নিজের হাতে শেষ দৃশ্যটা মনে পড়ে মাধুর্যের। তাড়াতাড়ি করে হাত উঠিয়ে ওলট পালট করে দেখতে থাকে তার নখ। সব ঠিকঠাক আছে। নখও বেশ ছোট ছোট। তাহলে কি সবকিছু ওর কল্পনা ছিল? অনুভবের দিকে তাকিয়ে দুর্বল গলায় মাধুর্য প্রশ্ন করে। আমি কোথায়? ফার্ম হাউসে তুমি এখন? কি হয়েছিল তোমার? রাস্তায় সেন্সলেস হয়ে পড়েছিলে তুমি মাধুর্য। আমার মনে হয় তোমার প্রেশার ফল করেছিল, নয়তো দুপুরে খাওনি, তাই শরীর দুর্বল হয়ে পড়েছিল। মাধুর্য কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বলে ওঠে। তাই হবে হয়তো। অ্যান্ড লিসেন, এই মেয়েটা আমার বন্ধু, এলিনা ওর নাম। আজ থেকে তোমার সঙ্গে থাকবে। মাধুর্য চোখ উঠিয়ে তাকায়। বেশ ফর্সা আর চিকন গড়নের মেয়েটি। মাধুর্য একটা জিনিস খেয়াল করেছে, অনুভব সহ তার পরিবার থেকে ওর বন্ধু বান্ধব সবাই বেশ সুন্দর এবং ফর্সা দেখতে। সবাই কি সিক্রেট রূপচর্চা করে নাকি? কথাটা ভেবে জিহবাতে কামড় দিয়ে হাসে মাধুর্য। আজকাল বোধহয় কবিতার সঙ্গে থাকতে থাকতে ওর মাথাতেও উদ্ভট চিন্তা ভাবনা আসছে। অনুভব হালকা হাসলেও হাসিটা মিলিয়ে যায়। কারণ অনুভব জানে মাধুর্যের সঙ্গে মোটেও এমনটা হয়নি। আজকে যখন সে নিজের কাজ শেষ করে মাধুর্যের কেবিনে আসে, তখনই মাধুর্যকে দেখতে পায় না সে। নীলিমা জানায় ও বাড়ি চলে গিয়েছে অনেকক্ষণ আগেই। অনুভব শিওর হওয়ার জন্য এলিনাকে ফোন দেয়। এলিনা জানায় মাধুর্য এখনো বাড়িতে যায়নি। চিন্তিত হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে অনুভব। মেইন রাস্তা পেরিয়ে জঙ্গলের রাস্তায় গাড়ি নিয়ে যেতেই গাড়ির লাইটে মাধুর্যকে রাস্তায় অজ্ঞান অবস্থায় দেখে গাড়ি থামায় সে। গাড়ি থেকে নেমে মাধুর্যকে কয়েকবার ডাকে অনুভব। মাধুর্যের সাড়া না পেয়ে ওর গলায় আর হাতের একটু উপরে চোখ যায়। বেশ গভীর আঁচড় দেখে হতভম্ব হয়ে যায় সে। এমন আঁচড়ের দাগ তার অচেনা নয়। হালকা ছুঁয়ে দেয় মাধুর্যের আঁচড়ের জায়গাগুলো হাত দিয়ে। ওর বুকে চিনচিন যন্ত্রণা অনুভব করছে। এ কেমন যন্ত্রণা?
বিড়বিড় করে বলে ওঠে। ব্যথা পেয়েছে মেয়েটা, আর হৃদয় ক্ষরণ হচ্ছে আমার। কেন? উত্তর না পেয়ে আশেপাশে তাকাতেই একটা ওয়ারলফের দেহ দেখে বিস্ময়ের সঙ্গে তাকায় সে। ফ্যাকাশে হয়ে গিয়েছে দেহটা। দেখেই বোঝা যাচ্ছে দেহে কোনো রক্ত নেই, সব শুষে নেওয়া হচ্ছে। বড় বড় চোখ দিয়ে একবার তাকায় ওয়ারলফের দিকে, আরেকবার মাধুর্যের দিকে। মাধুর্যের নখের আগায় রক্ত লেগে আছে। এত ভয়াবহ পরিস্থিতির মাঝেও অদ্ভুত হাসি হেসে ওঠে অনুভব। এই হাসিটা ওর খুশির হাসি। মাধুর্য নিজেই ওর পরিচয়ের প্রমাণ দিতে শুরু করেছে। এর থেকে ভালো কি হতে পারে? অনুভব বেশ ভালোভাবে বুঝে যায় মাধুর্য সাধারণ কোনো মেয়ে নয়। এটাতেই তার আনন্দ। নিজের নিশ্চয়তার দিকে এগুচ্ছে অনুভব। মাধুর্যের হাত নিজের হাতের উপর নিয়ে হাতে একটা আলতো ঠোঁটের স্পর্শ দিয়ে বলে, তুমি যদি সে হও, তাহলে আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না। এবার আমি তোমাকে লুকিয়ে রাখবো নিজের হৃদয়। সেখান থেকে মাধুর্যকে উঠিয়ে নিয়ে আসে অনুভব। মাধুর্যের কথাই ধ্যান ভাঙে অনুভবের। মাধুর্য প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনুভব গলার সুর যথাসম্ভব গম্ভীর রাখার চেষ্টা করে বলে, কিছু বললে? আমার হাতে এবং গলায় আঘাত লাগলো কি করে আপনি জানেন? মাধুর্যের কণ্ঠে জানতে চাওয়ার আকাঙ্ক্ষা। অনুভব বলে ওঠে, বলতে পারছি না আমি, তুমিই জানো। মাধুর্য মাথায় চাপ দিয়ে মনে করবার চেষ্টা করে, কিন্তু বিফলে যায় তার চেষ্টা। গা গুলিয়ে আসছে তার। মনে হচ্ছে পেট থেকে সবকিছু বেরিয়ে আসবে। মুখে হাত দিয়ে তড়িঘড়ি করে নেমে ওয়াশরুমে চলে যায় মাধুর্য। গড় করে লাল বর্ণের কিছু একটা বমি করে ফেলে সে। মাধুর্যের গুরুতর অবস্থা দেখে ছুটে আসে এলিনা এবং অনুভব। মাধুর্য ওয়াশরুমের দেয়ালে হাত ধরে দুর্বলভাবে চোখ বুজে দাঁড়িয়ে আছে। ওর সাথে কি হচ্ছে তার ওর নিজেরই অজানা। অনুভব লাল বর্ণের বমি দেখে বুঝতে সময় হয় না এসব রক্ত ছিল, ওয়ারলফের রক্ত। তবে সেসবে পাত্তা না দিয়ে দুর্বল মাধুর্যকে মুহূর্তেই কোলে তুলে নেয় সে। মাধুর্য হকচকিয়ে গিয়ে অনুভবের সাদা শার্টের কলার চেপে ধরে নিচে তাকায়। অনুভব তাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে আর এলিনাকে ইশারা করে। মাধুর্য বারণ করে না অনুভবকে কোলে না নিতে, যেন এটাই তার জায়গা। বরণ চোখ বুঝে অনুভবের বুকে মাথা রাখে। অনুভবের বুকের মধ্যে যে তুকপোকানি হচ্ছে সেটা উপভোগ করায় বেশ মজা পায় মাধুর্য। হুট করে তাকে চমকে দিয়ে অনুভব বলে, উপভোগ করা ভালো, তবে সেটা যেন ক্ষণিকের না হয়। হাঁ করে তাকায় মাধুর্য। অনুভব কি করে বুঝলো বিষয়টি? সঙ্গে সঙ্গে কাচুমাচু করে নেয় তার মুখ। অনুভব গিয়ে মাধুর্যকে বেডে বসায়। মেয়েটাকে আরো এক ধাপ চমকে দিয়ে অনুভব ওর চুলের উপর চুমু খেয়ে বসে। বিষয়টিতে অনুভব নিজেই বোকা হয়ে যায়। কিসব করছে সে? ভাবনাকে মাধুর্য ভাবছে, নাকি মাধুর্যই ভাবনা? যদিও ঘুরে ফিরে দুটো বাক্য একই, সঙ্গে জুড়ে যাচ্ছে, সেটা আন্দাজ করতে পারছে অনুভব। নিজেকেই যখন সে বুঝতে পারছে না, তখন ঝড়ের গতিতে ঘর থেকে বেরিয়ে যায় অনুভব। কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থেকে নিজের আঘাত পাওয়া জায়গায় হাত বুলায় মাধুর্য। ক্লান্ত হয়ে পড়েছে সে। ক্লান্তির শ্বাস ছেড়ে স্থির হয়ে বসে থাকে মাধুর্য। পায়ের ধূপধাপ শব্দ শুনে দেখে মাধুর্য এলিনাকে। এলিনা দ্রুত পায়ে এগিয়ে এসে বসে পড়ে মাধুর্যের কাছে। মিষ্টি হেসে সরু কণ্ঠে বলে, এখন ঠিক আছো? হ্যাঁ, অনুভব কি চলে গেছেন? এলিনা পা তুলে বসে, গালে হাত দিয়ে বলে, হ্যাঁ, তা তো গিয়েছেন। যাওয়ার আগে কড়াভাবে বলে গিয়েছেন তোমার খেয়াল রাখতে। জানো তো, ওনাকে দ্বিতীয়বারের মতো কোনো মেয়ের জন্য এত অস্থির আর এত যত্নশীল হতে দেখেছি। মাধুর্য উৎসুক হয়ে তাকায়। তীর্থের কাকের মতো চেয়ে বলে, মানে? মানেটা হলো, প্রিন্স তো সবসময় ডোন্ট কেয়ার ভাব নিয়ে থাকেন। কার কি আশেপাশে হলো কিছু যায় আসে না, অথচ উনি আবারও তোমার প্রতি স্ট্রাক হয়েছেন। ব্যাপারটা সত্যি বেশ কৌতূহলের। সবটা ভালোভাবে না শুনলেও প্রিন্স শব্দটি বেশ তার কানে বেশ ভালোভাবে এসেছে। তার শরীর অজানা কারণে ঝাঁকুনি দিয়ে ওঠে। প্রিন্স শব্দটিকে ঘৃণা করে নাকি ভালোবাসে তা মাধুর্যের মনটাও বলতে পারে না। সে অতি আগ্রহের সঙ্গে বলে, কি বললে তুমি? প্রিন্স বললে না অনুভবকে? এবার এলিনাও বিস্ফোরিত নয়নে তাকিয়ে থাকে। চোখ বুলিয়ে এপাশ ওপাশ তাকায়। সে একটা বাহানা খুঁজছে। ঢোক গিলে বলে, মানে, অনুভবকে তো প্রিন্সের মতো দেখতে, তাই মাঝে মাঝে প্রিন্সের সাথে তাকে গুলিয়ে ফেলি। এলিনা কথাগুলো বেশ অবিশ্বাস্য হয়ে ঠেকে মাধুর্যের কাছে। তবুও তার অবিশ্বাস করার জায়গা নেই। হালকা জড়ো হাসি দিয়ে চুপ থাকে সে। বেশ হাই স্পিডে গাড়ি চালাচ্ছে অনুভব।
জঙ্গল পেরিয়ে হাই রোড ধরে আবারও একটা শুনশান রাস্তায় ঢুকে পড়ে গাড়ি নিয়ে। এদিক দিয়ে বাড়িতে দ্রুত পৌঁছাতে পারবে সে, নয়তো তার ড্যাড তাকে আবারও হাজারটা প্রশ্ন করবে। আর এত প্রশ্ন বা কৈফিয়ত দিতে পছন্দ করে না অনুভব। তাই বাড়িতে ঝামেলা হওয়ার থেকে ভালো দ্রুত বাড়ি পৌঁছা। তার উপর রাত গভীর যতই হচ্ছে ততই রক্তের প্রতি তৃষ্ণা বাড়ছে তার। এভাবে চলতে থাকলে হুট করেই কাউকে আক্রমণ করতে সময় লাগবে না অনুভবের। অস্থিরতায় শার্টের দুটো উপরের বোতাম খুলে মুখ দিয়ে নিঃশ্বাস ফেলে ড্রাইভ করতে থাকে সে। কিছু দূর যেতেই সে লক্ষ্য করে কেউ একটা দূরে আসছে। দূর থেকে দেখে একটা মেয়ে মনে হচ্ছে। বেশ ভাবনা চিন্তা করে গাড়ি থামিয়ে দেয় অনুভব। ব্রেক কষতেই মেয়েটি এসে পড়ে তার গাড়ির সামনে। খানিকটা রাগ হয় অনুভব। গাড়ির দরজা খুলে বেরিয়ে এসে গাড়ির সামনের অংশে থাবা মেরে বলে ওঠে, মরণের পাখনা গজিয়েছে, গাড়ি নিচে পড়তে একটু হলে মরার জন্য আমার গাড়ি পেলে? মেয়েটা নিজের সামনে থাকা চুল পেছনে ঠেলে দিতেই ওর চোখ মুখ স্পষ্ট হয়ে ওঠে। কবিতাকে দেখে ভ্রুকুচকে তাকায় অনুভব। তুমি এখানে এত রাতে? কবিতার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। ও দ্রুত এসে অনুভবের পেছনে দাঁড়ায়। মানুষের গন্ধ পেয়ে মুখ খোলে অনুভব। ও নিজের আয়ত্তের বাইরে চলে আসছে। তৎক্ষণাৎ বন্ধ করে নিজের মুখ। আমাকে সাহায্য করুন প্লিজ। আমি আমার মায়ের ওষুধ নিতে বের হয়েছিলাম, কিন্তু কোথা থেকে দুটো ছেলে আমার পিছু নেয়। ওদের উদ্দেশ্য ঠিক নয়। অনুভবের খানিকটা মায়া হয় কবিতার ভয়ে মাখা কথা শুনে। চোয়াল শক্ত করে চাপা সুরে বলে, ছেলেগুলো কোথায়? সামনে। সামনে তাকায় অনুভব। দুটো ছেলে হন্তদন্ত হয়ে ছুটে আসছে। ভ্রু উঁচিয়ে হালকা ঠোঁট বাঁকা করে অনুভব। ঘাড় বাঁকিয়ে বলে, চলে যাও এখান থেকে, আই প্রমিস। ওরা তোমার পেছন নিতে পারবে না। ভয়ে কাঁপাকাঁপি করতে করতে তাকায় কবিতা। অনুভব এবার রেগে উঠে বলে, চলে যাও বলেছি না? এক সেকেন্ডও না দাঁড়িয়ে এক মুহূর্তেই গায়েব হয়ে যায় কবিতা। অনুভব নিজের চোখের রং পাল্টায়। নিজের হিংস্র রূপ ধারণ করে সে। নিজের হাতের নখের দিকে তাকায়। নখগুলো বেশ বড় বড় হয়ে ওঠে। হা করতেই পাশের দুটো হাত বড় হয়ে বেরিয়ে আসে। চোখের পলকে ছেলে দুটোর কাছে গিয়ে ওদের গলা নিজের নখ বসায় অনুভব। কিছু বলার সুযোগ না দিয়ে হা করে দাঁত বসায় একজনের গলায়। তাদের চিৎকার অবধি চাপা পড়ে যায়। দাঁত উঠিয়ে গর্জন দিয়ে বলে, আমার রক্তের জন্য কোনো ভালো এবং সাধারণ মানুষের প্রাণ আমি নেই না। এটা ভ্যাম্পায়ার রাজ্যের নিয়ম নীতির বাইরে। এই নিয়মটা যে শুরু করে গেছে, আমরা আজও তার নিয়ম মেনে আসছি। তোদের মতো জানোয়ারদের প্রাণ তো নেওয়াই যায়। রাত প্রায় ৩টে। মাধুর্য নিজের ঘুমে মগ্ন হয়েছে কিছুক্ষণ মাত্র। তার ঘরের জানালার কাছের লক খুলে গিয়ে জানালা ফাঁক হয়ে যায়। জানালাটা খোলা, কোনো গ্রিল নেই। সেখান দিয়ে ঢুকে আসে অনুভব। ওর হাতে সাদা ওড়না, সেই ওড়না যেটা ও নিজের প্রাসাদের বাইরে পেয়েছে। ঘরে ঢুকতেই নড়ে চড়ে ওঠে মাধুর্য। ওর চোখ মুখটা চাঁদের আলোয় স্নিগ্ধ হয়ে ওঠে। এই স্নিগ্ধ মাখা মুখ অনুভবের ইচ্ছে করে নিজের ঠোঁট দিয়ে ছুঁয়ে দিতে। কিন্তু এটা কি আদৌ ঠিক হবে? ওড়নাটা মাধুর্যের পাশে রাখতেই ঘুমের ঘোরে অনুভবের হাত চেপে ধরে ফেলে মাধুর্য। প্রশান্তি মাখা হাসি দেয় ঘুমের মাঝে। এই প্রশান্তি মাখা হাসিতে একটু চমকায় অনুভব। কিসে এত প্রশান্তি তার? অনুভবের হাত ধরে, নাকি অনুভবের উপস্থিতি পেয়ে, নাকি দুটোই? এই অপূর্ণ প্রেম গাথায় পূর্ণতা মিলবে কি কখনো? মাধুর্যের এলোমেলো চুলগুলো সরিয়ে দিতেই মাধুর্য নিজের ঠোঁট সরু করে অস্পষ্ট গলায় বলে, এত বছর পর পেয়েছে আবারও সেই স্পর্শ। সে ঠোঁট দিয়ে স্পর্শ নেব না তা কি হয়? দিন ভালোবাসার পরশ। ফ্যাল ফ্যাল করে তাকায় অনুভব। ও কি জেগে আছে? কপালে কয়েকটা ভাঁজ ফেলে বলে, তুমি কি জেগে আছো? মাধুর্য আবারও একই প্রলাপ বকে। দিন ভালোবাসার পরশ। মাধুর্য বারবার অনুভবের হাত ধরে টানছে। রাতের নিস্তব্ধতায় ফ্যান চলার আওয়াজ বেশ করা। তবুও অনুভব ঘামছে। তার ঠান্ডা শরীর থেকে ঘাম বেয়ে পড়ছে। ছাদের উপরে দুটো বোতাম খোলা থাকায় চিকচিক করছে অনুভবের বুকে ঘাম। বারবার একটু করে নিঃশ্বাস নিচ্ছে অনুভব। নিজেকে আস্তে করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই মাধুর্য ঘুমন্ত অবস্থায় হুট করে অনুভবের হাঁটুতে মাথা রেখে জড়িয়ে ধরে। অনুভব নিঃশ্বাস প্রশ্বাস আরো গাঢ় হয়। করছেটা কি মেয়েটা? একে বোধহয় বলে নিজের গর্তে নিজেই পড়া। চুপচাপ ওড়না রেখে কেটে পড়তে চেয়েছিল অনুভব। মাধুর্যের লাল চুলগুলো এলোমেলো হয়ে চাঁদের আলোতে চিকচিক করছে। যেন এ কোনো এক রাজ্যের রূপবতী রাজকন্যা, যাকে একবার দেখলে দ্বিতীয়বার দেখার ইচ্ছে জাগবেই জাগবে। শুনেছি প্রিয় মানুষের কোলে মাথা রাখলে সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আমার তো কেউ নেই, মা বাবাও নেই, একমাত্র আপনি আছেন যাকে আমি
প্রিয়জন ভেবে উঠতে পেরেছি। এবার আমার কষ্ট দূর হবে তো? বিড়বিড় করে কথাগুলো অনুভবের কানে স্পষ্ট ভেসে আসে, কারণ ওর শ্রবণ শক্তি সাধারণ মানুষের চেয়ে কয়েক গুণ বেশি। কেউ অন্যের কানে কানেও কথা বললে তার কানে আসে। অনুভব একটু হেলে পড়ে মাধুর্যের দিকে, শীতল মাখা গলায় বলে, এত কিসের কষ্ট তোমার? জানি না আমার কিসের কষ্ট। নিজেকে সব থেকে সুখী প্রমাণ করতে গিয়ে দিন শেষে মনে হয় আমি শূন্য। আমি কাউকে খুঁজছি, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটিকে পাচ্ছি না। কাকে খুঁজছি তাও জানি না। অনুভব আরেকটু হেলে মাধুর্যের কপাল বরাবর চুমু খায়। এতে যেন তার নিজেরই হৃদয় শান্তিতে ছুঁয়ে যায়। মুখ উঠিয়ে মাধুর্যকে হালকা করে ধরে বালিশে শুয়ে দেয় সে। দ্বিতীয়বার? হ্যাঁ, দ্বিতীয়বারের মতো চোখ ছলকে উঠছে আমার। তাহলে তুমি কি সে প্রেয়সী? দ্বিতীয়বারের মতো মাতাল হয়েছে আমি তোমার সংস্পর্শে এসে। তুমি কি আমার ভাবনা? দ্বিতীয়বারের মতো সে ঘ্রাণটা পেয়েছে আমি, যা আমার সর্বাঙ্গ কাবু করে ফেলে। তবে তুমি কি আমার ভালোবাসা, যার অপেক্ষায় প্রহর গুনছি আমি? কথাগুলো বলে চুপ হয়ে যায় অনুভব। তার কথাই প্রতিধ্বনি হয়ে তার কানে আসছে। কিছুক্ষণ চুপ থেকে নিজের চুল খামচে ধরে সে, হাত নামিয়ে বলে, কালকে প্রমাণ হয়ে যাবে কে তুমি, কে তোমার আসল পরিচয়। এই ওড়না যখন তুমি এখানে দেখবে, তখন যদি সত্যি এটা তোমার হয়, তুমি চিনে ফেলবে এই ওড়নাকে, আর আমি চিনে ফেলবো তোমাকে। অনুভব ওড়না জানালার এক শুকনো লোহার সাথে রেখে বেরিয়ে যায় জানালা দিয়ে। জানালাটি খোলাই থেকে যায়। ওয়ারল্ফ রাজ্যে কিং, আমাদের দল থেকে একজন খুব শক্তিশালী শয়তান অরব কমে গেল। একজন মেয়ে মেরে ফেলেছে ওকে। মাটিতে বসে শয়তানের ধ্যানে মগ্ন ছিল অরুণ এবং তার বাবা। মগ্ন থাকতে পারল না একটি সাধারণ প্রজা ওয়ারল্ফের কথা শুনে। দুজনেই উঠে গিয়ে হকচকিয়ে তাকায়। কিংও হুঙ্কার দিয়ে বলে ওঠে, কি বলছো? কি করে হলো এসব? কখন হলো? আজকে সন্ধ্যার পর রাতে এই ঘটনাটি ঘটেছে কিং। প্রথমে সাধারণ মেয়ে ভেবে রেবিক অল্লভ গিয়েছিল হামলা করবে বলে, কিন্তু মেয়েটি উল্টা নিজেই হামলা করে বসে। মুহূর্তেই পাল্টে যায় তার চেহারা, ভ্যাম্পায়ারে রূপ নেয়। ভ্যাম্পায়ারের কথা শুনে রক্তচক্ষু নিয়ে তাকায় কিং। অরুণ কিছুটা অবাক হয়েই সব শুনছে। অরুণ হতভম্বা হয়ে বলে, কোন মেয়ের এত বড় সাহস ও শক্তি? সে রেকিবের মতো একজন শয়তান উলফকে মেরে ফেললো? মাথা নত করে সামনে থাকা সাধারণ ওয়ারল্ফটি ঢোক গিলে বলে, মেয়েটার চোখে মুখে যা মায়া ছিল প্রিন্স, দেখলে বিশ্বাস হবে না ও ভ্যাম্পায়ার। চাঁদের আলোতে ওর সৌন্দর্য আশেপাশে ছড়িয়ে পড়ছিল। আর কত বড় বড় চোখ ছিল মেয়েটার। ভয়ে মুখটা কাচুমাচু করে হাঁটছিল। ভাবেনি ও আমাদের এত বড় শত্রু দলের হবে। কিছুক্ষণের জন্য থতমত খায় অরুণ। এই রূপের বর্ণনা একজনের সঙ্গে বেশ মিলছে। অস্ফুট স্বরে বলে ওঠে, মাধুর্য। কি বললি তুই? কিং চোখ গরম করে কথাটা বলে ওঠেন। অরুণ হুঁশে ফেরে চাপা সুরে বলে, বাবা, আমার মনে হচ্ছে মেয়েটাকে আমি চিনি। মেয়েটা যদি সেই, তাহলে কি হবে আমার? অরুণের বাবাও চমক লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকেন অনেকক্ষণ। সকালে ওড়না হাতে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাধুর্য। কিছুক্ষণ পরপর কেঁপে উঠছে সে। কাঁপার কারণটা ভয় নাকি উত্তেজনা সেটা সে জানে না। ভোরে ফজরে নামাজ পড়তে ওঠার পর ওড়নাটা জানালা লোহার সঙ্গে আটকানো দেখে অবাকের চরম সীমানায় পৌঁছে যায় মাধুর্য। এই সাদা ওড়না তো সে সেদিনই ফেলে এসেছিল ওই রহস্যপুরীতে। এখন তার কাছে সব ভুতুরে ভুতুরে লাগছে। সে বিষাদমাখা কণ্ঠে বলে, সবকিছু কেমন জানি অদ্ভুত হয়ে যাচ্ছে। যতই ভাবছি সেদিন আমি যে জগতে পৌঁছেছিলাম সেই জগৎ আমার কল্পনা, ততই যেন প্রকৃতির নিজ থেকে আমার কল্পনাকে সত্যি প্রমাণ করার দায়িত্ব নিয়েছে। আবারও কি করে এলো আমার এই ওড়নাটা? তার কণ্ঠ বেশ ধীর হলেও আড়াল থেকে নিজের শ্রবণ শক্তির মাধ্যমে শুনে নেয় অনুভব। দরজার ওপারে আড়ালের ভেতরে যাওয়া, দরজার ওপারে আড়ালে লুকিয়ে সবটা দেখছে ও শুনছে। এবার ভেতরে যাওয়ার পালা তার। নিজেকে প্রস্তুত করে দরজার সামনে দাঁড়ায় সে। গটগট করে ভেতরে চলে আসে। এক দৃষ্টিতে কি এত হচ্ছে মিস মাধুর্য? যেন ওড়নার মধ্যে ভূত রয়েছে, আর সেটাকে বের করার জন্য তুমি ধ্যানে বসেছ। হুট করে পুরুষালী কণ্ঠ পেয়ে ওড়না থেকে চোখ সরিয়ে চমকে থাকায় মাধুর্য। ওড়নাটা নিজের গলায় জড়িয়ে নেয় সে। অনুভব এসে পা তুলে বেতের মোড়ায় বসে নিজের হাতে থাকা আপেলে কামড় দিয়ে বলে, ওড়নাটা তোমার? সন্দেহী দৃষ্টিতে তাকায় মাধুর্য।
অনুভব তার দৃষ্টি দেখে হালকা সামলে নেয় নিজেকে। মাধুর্য বলে, আমারই তো হবে, আমার ঘরে যেহেতু রয়েছে। বাঁকা হাসি দিয়ে অ্যাপেল চিবাতে থাকে অনুভব। প্রসঙ্গ পাল্টাতে সে বলে ওঠে, এখন কেমন ফিল করছো? মাচ বেটার। বিছানা থেকে নেমে চুল বাঁধতে শুরু করে মাধুর্য। অনুভব কিছুক্ষণ এক নাগাড়ে তাকিয়ে থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, তোমরা মেয়েরা কি ইচ্ছে করে দেরি দেরি হও নাকি আসলে তোমাদের দেরি হয়? কোনটা বলো তো? চুলে বাঁকা করে বেনি করতে করতে ফিরে তাকায় মাধুর্য। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, এটা কি আপনি প্রশ্ন করলেন নাকি অপমান? হাউ ইন্টেলিজেন্ট ইউ আর। যাক, তোমার আরেকটা গুণ পেলাম। এনিওয়ে, এই প্রশ্নের মাধ্যমে দুটোই করলাম। মাধুর্য বেশ রাগ হয়। অনুভবের টেবিল মার্কা হাসি দেখে নাক ফুলিয়ে ফেলে সে। 1 সেকেন্ড পরই তার মাথার বাত্তি জ্বলে ওঠে। চুটকি দিয়ে চোখের পলকে মাথা বেঁধে ফেলে কাঁধে ব্যাগ তুলে নেয়। অনুভব কিছুক্ষণ থম মেরে বসে থাকে। তারপর মাধুর্যের দিকে ভ্রু নাচিয়ে তাকায়। মনে মনে বেশ হাসি পাচ্ছে তার। অনুভব মনে মনে বলে ওঠে, ভেরি গুড মাই ডল। নিজের পরিচয় প্রমাণ নিচে দিয়ে চলেছো তুমি, দিতে থাকো। আমিও 100 ভাগ নিশ্চিত হই নাই। কিপ ইট আপ। কথাগুলো ভাবতে ভাবতে অনুভবের মুখে অদ্ভুত হাসি চলেই আসে। মাধুর্যর দিকে খেয়াল করলে দেখতে পায় মাধুর্য তার নকল করে বাঁকা হাসছে। এতে হাসিটা আরো বেশি পেলেও মুখটা গম্ভীর করে ফেলে অনুভব। অ্যাপেলের বাকি অংশ পুরোটাই মুখের ভিতরে পুড়ে দিয়ে হাত জেরে উঠে দাঁড়িয়ে মাধুর্যের কাছে যায় সে। মাধুর্য এখনো সেভাবেই হেসে দাঁড়িয়ে আছে। অনুভব ওর ঠোঁটের দুই পাশ স্পর্শ করে নিজের আঙ্গুল দিয়ে। সেই চরম অনুভূতি আবারও হৃদয়ে দপদপ করে জ্বলে ওঠে মাধুর্যের। ঘন ঘন চোখের পাপড়ি ফেলা শুরু করে। অনুভব ঠোঁটের দুই পাশ হালকা টেনে দিয়ে মেয়েটার বাঁকা থেকে হাসি মিষ্টি হাসিতে রূপান্তর করে। গাড়ির চাবি হাতড়ে দিয়ে ক্যাচ করতে করতে বলে, তোমার মতো মেয়েকে মিষ্টি হাসি আর লাজুক হাসি ভালো লাগে, শয়তানি বা বাঁকা হাসি নয়। চোখের পলক ফেলতে ভুলে যায় মাধুর্য। নিজের মাধুরীতে ভরানো দৃষ্টি নিক্ষেপ করে বলে, তার মানে আপনি শয়তান? হতে চায়নি, হয়ে পড়েছে ভালোবাসার অভাবে আর কোনো শত্রুর চক্রান্তে। মানে? মাধুর্য তার মানের উত্তর খুঁজে পায় না। অনুভবও কোনো জবাব দেয় না। চোখের পলকে গায়েব হয়ে যায় সে। মাধুর্য চোখের পলক ফেলে যখন আর দেখতে পায় না তাকে আশেপাশে খুঁজতে থাকে নিজের উত্তর নেওয়ার জন্য। কিন্তু পায় না সে। ডান পায়ের ধাপ ফেলে ঠোঁট উল্টে বলে, কোথায় গেল ধুর? ধীর পায়ে ধাপ ফেলে সেও বাইরে চলে আসে। কিচেন থেকে খাবারের দারুণ গন্ধ আসছে। গন্ধ শুকে সে ভাবতে থাকে কে রান্না করছে। এলিনা। আগ্রহ নিয়ে কিচেনে যায় সে। তার ধারণাই সত্যি হয়। এলিনা এপ্রন পরে কয়েকটা আইটেম রান্না করে ফেলেছে। এলিনার পেছনে দাঁড়িয়ে সে বলে, এত খাবারের আইটেম কখন থেকে বানাচ্ছো এক খাবার দাবার? এলিনা সুন্দর করে হাসে। হাতে পানি দিয়ে পাত্রে ঢেলে বলে, বেশিক্ষণ নয়, এই তো প্রায় 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টা মাত্র? আমি হলে তো 2 ঘন্টাতেও পারতাম না। তোমরা কি দিয়ে তৈরি বলো তো? আস্তে আস্তে তুমি নিজেই জেনে নিও। এলিনার কথাগুলো বেশ ভালো আর মজার লাগে মাধুর্যের। কিন্তু মজার ছলে এলিনা যে কত সত্যি কথা বলে ওঠে সেটা কি মাধুর্য জানে? খাবার টেবিলে বসতেই বাইরে থেকে আওয়াজ আসে। ও হ্যালো মিস লেজি, আমি কিন্তু তোমার জন্য ওয়েট করতে পারবো না। ইউ হ্যাভ অনলি 10 মিনিটস। খাবার মুখে দিতেই যাচ্ছিল মাধুর্য। অনুভবের কথায় মুখে খাবার না দিয়ে প্লেটে রেখে দেয়। দাঁতে দাঁত চেপে তাকায় লিভিং রুমে থাকা বড় জানালার দিকে। অনুভব হাই তুলে নিজের ঘড়ি দেখছে। ও হ্যালো মিস্টার ফার্স্ট এড ঢেকি, আপনার যাওয়ার হলে চলে যান, আমি একাই যেতে পারবো। কে আসতে বলেছিল আপনাকে আগ বাড়িয়ে? কে আবার? তুমি ডাইরেক্টলি হয়তো বলনি, ইনডাইরেক্টলি বলেছ। কালকে যেভাবে রাস্তায় বেহুশ হয়ে পড়েছিলে, আবার যদি এমন হয় তাহলে তোমার বোন আছে না সামিহা, আমাকে জেলে ভরে দিতে পারে, আর আমি কোনো রিস্ক নিতে চাই না। বিরক্তিতে মুখটা কাদো কাদো করে পরোটার এক অংশ মুখে দেয় মাধুর্য। ছেলে মানুষ হয়ে কি করে এতটা ঝগড়ুটে হতে পারে? এলিনা দুজনের কাণ্ড দেখে মুখ টিপে হেসে মাধুর্যের দিকে সবজি এগিয়ে দেয়। অতঃপর বলে, কত বছর পর যেন একই দৃশ্য দেখতে পাচ্ছি। মাধুর্য খাওয়াতে ব্যস্ত ছিল। ঠিকঠাক ভাবে শুনতে পায়নি এলিনার কথা। মাথা তুলে কান এগিয়ে বলে, কিছু বললে তুমি? এলিনা কিছু না জানার ভান করে বলে, কিছু না তো, আসলে অনুভব এমনই, সবসময় ডেয়ারিং হয়ে থাকবে, কিন্তু কাছের লোকের জন্য খুব ভাবে, এমন ভাবে ভাবে আর কেয়ার করে যে তুমি এমনই বিরক্ত হয়ে যাবে, কিন্তু ওটাই তার স্টাইল। মাধুর্য বেশ মনোযোগী হয়ে শোনে সবটা।
মনে করতে থাকে তার পুরো স্মৃতি। যখন থেকে অনুভব এসেছে তখন থেকে মনে করতে থাকে। বেশিরভাগ মুহূর্তে অনুভবের বিরক্তিকর কেয়ারিংটা খুঁজে পাচ্ছে মাধুর্য। এই সুন্দর মুহূর্ত কল্পনা করার মধ্যে অনুভব স্বয়ং বাধা হয়ে দাঁড়ায়। মিস লিজি, 9 মিনিট 10 সেকেন্ড হয়ে গিয়েছে। অনুভবের কথায় তেমন পাত্তা দেয় না মাধুর্য। এলিনার দিকে প্রশ্ন ছুড়ে সে। আচ্ছা, কাল রাতে কি তুমি আমার ঘরে গিয়েছিলে আমি যখন ঘুমোচ্ছিলাম? না তো, আমি তো আমার ঘরেই ছিলাম। মাধুর্য ছোট্ট করে বলে ওঠে। ও, এলিনাকে বিদায় জানিয়ে চেয়ার থেকে উঠে পড়ে সে। আনমনা হয়ে হাঁটতে থাকে। ওর কাল গভীর রাতে কারোর স্পর্শ পেয়েছে। বেশ মোহনীয় ছিল সেই স্পর্শ। বারবার ধরতে মন চাইছিল, আরো ছুতে মন চাইছিল। কারোর সংস্পর্শে মাথা রেখেছিল সে। কে ছিল সে? যেন রূপকথার রাজা থেকে উড়ে আসা রাজপুত্র। ভাবলেশহীন হয়ে গিয়ে গাড়িতে উঠে পড়তেই মাধুর্যকে দেখে নিয়ে মুহূর্তেই চোখ নামিয়ে সামনে তাকায়। দ্রুত চোখ না সরালে ওই চোখ জোড়া সরতে চাইবে না। আটকে থাকবে মাধুর্যের মাধুর্যতে। প্রথম ক্লাস শেষ হওয়ায় বেরিয়েছে বেশিরভাগ স্টুডেন্ট ক্লাস থেকে। ইউনিভার্সিটির লাইফ মানে এনজয়, এটা বেশিরভাগ স্টুডেন্টের ধারণা। বেশিরভাগ স্টুডেন্ট আড্ডা দেওয়া, প্রেম করা, ঘোরাঘুরিতে ব্যস্ত থাকে। মাধুর্য আর কবিতার ক্ষেত্রেও ব্যাপারটা ব্যতিক্রম নয়। তবে তাদের ফ্রেন্ডশিপের মাঝে কেউ তেমন একটা ঢুকতে পারেনি। কারোর সাথে দু একটা কথা হলেও দিন শেষে দুজন দুজনের সাথে সবসময় থাকে। এটাই হয়তো বন্ধুত্ব। ক্যান্টিনে চেয়ারে বসে বসে ফোন ঘাঁটছে মাধুর্য। কবিতা বার্গার খেতে আর ধরতে অতি মনোযোগী হয়ে পড়েছে। তার কাছে বার্গার জিনিসটা খাওয়ার থেকে সামলানো বেশ কঠিন, কিন্তু খাবারটা তার কাছে ফেভারিটও বটে। তখনই একটা মেয়ে এসে মাধুর্যের কাঁধে হাত রেখে ডাকে। মাধুর্য চিনতে পারে না মেয়েটাকে। ভদ্রতার খাতিরে দাঁড়িয়ে বলে, তোমাকে কি আমি চিনি? মেয়েটি ইশারায় সামনের দিকে তাকাতে বলে মাধুর্যকে। মাধুর্য সেদিকে তাকিয়ে দেখে অরুণ কান ধরে দাঁড়িয়ে আছে। কবিতা বার্গার মুখে দিয়ে মোটা সুরে বলে, আহা, দেখ তোর রোমিও তোর রাগ ভাঙানোর চেষ্টা করছে। শাট আপ, বার্গার খাচ্ছিস সেইটাই খা, নয়তো করলা দিয়ে স্পেশাল বার্গার বানিয়ে তোর মুখে ঢুকিয়ে দিব ডাফার। ধমক দিয়ে কথা বলতেই ভেঙচি কাটে কবিতা। অরুণ মাধুর্যের দিকে এসে ছোট্ট করে বলে, সরি মাধুর্য, সরি। সরি কেন হঠাৎ? অরুণ মাধুর্যের হাত ধরে। মাধুর্যের চোখে মুখে গুনে গুনে 3বার ফু দেয়। মাধুর্য চোখ বন্ধ করে। হালকা অস্বাভাবিক কিছু অনুভব হতেই চোখ খুলে নিজের ভেতরের অনুভূতি বোঝার চেষ্টা করে। অরুণের দৃষ্টি দেখে মনে হচ্ছে ও অভূতপূর্ব কিছু দেখছে। মাধুর্য হাত সরিয়ে বিব্রত হয়ে বলে, কি হলো বলুন, সরি কেন বললেন? নিজের মাথা এপাশ ওপাশ নাড়িয়ে নেয় অরুণ। না কিছু না, কাল তোমার সাথে মিসবিহেভ করে ফেলেছিলাম, তার জন্য। জোর করে হাসার চেষ্টা করে অরুণ। কবিতার হাত ধরতেও উঠে দাঁড়ায় কবিতা। ভ্রুকুচকে বলে, আপনি তো মাধুর্যকে পটাতে চাইছেন না, আমার হাত ধরলেন যে? চয়েস বদলে ফেলেন নাকি? সরি, তোমাকেও সরি। কথাটি বলে কবিতাকেও গুনে গুনে 3বার ফু দেয় অরুণ। কিন্তু তেমন কিছুই ঘটে না যেটা আশা সে করছে। কবিতাকে মাধুর্য নিজের দিকে টেনে নিয়ে বলে, আমরা আপনার উপর রাগ করিনি, আমরা আসছি, ক্লাস শুরু হয়েছে। দ্রুত কবিতাকে নিয়ে টেনে পড়ে মাধুর্য। অরুণের চোখ লাল হয়ে ওঠে। মুখ বিষণ্ণ করে নিজের হাত টেবিলে আঘাত করে বলে, এটা কি হচ্ছে? এই সম্মোহন করার জাদু কাজ করলো না কেন? তাহলে কি বাবা যা বলেছে তাই ঠিক? কম্পিউটারের মনিটরের সামনে বসে আছে মাধুর্য। তার মন নেই মোটেও কাজে। বারবার নিজে লাগা আঘাতগুলো নেড়েচেড়ে দেখছে সে। ব্যাপারটা না ভাবার খুব একটা সময় না পেলেও ওর আবছা কিছু মনে পড়ছে। ও কাউকে আঘাত করেছে, সেও তাকে আঘাত করেছে, কিন্তু ঠিকঠাক ভাবে তার কিছুই মাথায় আসছে না। ঠিক সেই সময় তার কেবিনে ঢুকে পড়ে নীলিমা। মাধুর্য নীলিমার হঠাৎ আগমনে কিছুটা আটকে ওঠে। নীলিমার দিকে তাকায়। দ্রুত পায়ে এগিয়ে এসে নীলিমা তার হাতে ধরিয়ে দেয় আরো কিছু ফাইল। কম্পিউটারে চোখ বুলিয়ে নীলিমা ঝাঁঝালো গলায় বলে ওঠে, প্রথম দিন বেশ ভালোই কাজ করেছিলে, কিন্তু দ্বিতীয় দিনই দেখছি অলস হয়ে পড়েছ। কাজ করছিলে নাকি ফাঁকিবাজি? স্যার কিন্তু হিসেব নিকেশের ব্যাপারে খুবই সতর্ক থাকতে বলেছে। মাধুর্য ফাইল নিয়ে ঠিকঠাক চোখ বুলিয়ে বলে, আসলে ম্যাম সরি, আমি কিছুটা বেখেয়ালি হয়ে পড়েছিলাম, আর হবে না। নীলিমা আরো কিছু বলবার আগেই দরজায় খটখট শব্দ হয়। মাধুর্য ও নীলিমা দরজার দিকে তাকায়। নির্লিপ্ত হয়ে ঢুকে পড়ে অনুভব। কাজের ভিড়ে নিজের চুলগুলো মনে হয় ঠিক করতে পারেনি সে। তাই ডান হাত দিয়ে চুলগুলো এদিক ওদিক করতে তাতে চুল
গোছালো হওয়ার বদলে আরও আশেপাশে মিলে যায়। চোখ তুলে তাকাতেই প্রথমে নীলিমাকে দেখে কপাল কুঁচকে তাকায় সে। মাধুর্যের কেবিনে অসময়ে কি করছো? অসময় কোথায় অনুভব স্যার? এখন তো কাজের সময়, আর মাধুর্যকে কাজ দিতেই এসেছি।